বায়োল নোসট মানে কিছু ব্যাকটেরিয়ার ব্যাপার আছে, এগুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তা করার আছে। তা একজন হোমিওপ্যাথ এই ব্যাকটেরিওলজিটাকে কি দৃষ্টিতে দেখেন, এটা বোধ হয় আমাদের ভাবার দরকার। কেন এই কথা? কেন হোমিওপ্যাথরা তো নোসট ইউজ করেন? হ্যাঁ করেন, তো নিশ্চয়ই করেন। হোমিওপ্যাথিতে অনেক নোসট আছে, তাহলে তো এই ব্যাপারে চিন্তাভাবনা হয়, কিন্তু আমার মনে হয় আরও কিছুটা হলে বোধ হয় ভালো হতো। আরও কিছুটা হলে বোধ হয় আমাদের সাফল্য আরও বেশি হতো। আমরা সেই ব্যাপারটা আমার মনে হয়েছে উদাসীন। অর্থাৎ আমি এখানে দুজন প্রথিতযশা পূর্বজ চিকিৎসক তাদের মন্তব্য দিচ্ছি। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথি আঙ্গুল হাওড়া এর তত্ত্বাবধানে এ যাবৎকাল যে সমস্ত সেমিনারগুলির আয়োজন করা হয়েছে, সেই সমস্ত সেমিনারের বিশেষ কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। কথাবার্তা বলতে গিয়ে ডাক্তার খুদাবক বললেন, এনার মতন বিজ্ঞান মনস্ক হোমিওপ্যাথ আমি দেখি। জানেন, আমি বিভিন্ন জায়গা থেকে অর্থ সাহায্য পেয়েছি। উনি নিজে আমাকে একা 10,000 টাকা দিয়েছেন শুধু এই সাবজেক্টটাকে যদি বিজ্ঞান মানে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায়। মনটা ভরে উঠেছে। এরকমই আর একটি কথা, আমার উত্তরপাড়ার একজন পেশেন্ট, তিনি একদিন জিজ্ঞাসা করলেন যে আমি ডক্টর টেস্কিকে চিনি কিনা। আমি বললাম হ্যাঁ আমি তো চিনি, মানে আমি ওর ছাত্র। তখন উনি বললেন, জানেন তো আমরা দুই বন্ধু ওনার কাছে গিয়েছিলাম। অর্থাৎ আমার বন্ধুর মাকে নিয়ে গিয়েছিলাম। মা আগে থেকেই চিকিৎসায় ছিলেন, তো উনি ডক্টর দে আমার বন্ধুর মাকে দেখেই বললেন ইমিডিয়েট হসপিটালাইজ করো, এই পেশেন্টকে এখনও একদম হোমিওপ্যাথি নেওয়ার ট্রাই করবে না। আমরা বিনা বাক্যবয়ে একজন সার্জনের কাছে নিয়ে যাই। সার্জন দেখে শুনে কিনে বললেন যে আমার কাছে পাঠিয়েছেন কে? বললেন যে একজন হোমিওপ্যাথ পাঠিয়েছেন। বললেন আমাকে আমার নমস্কার জানাবেন তাকে। এইরকম কেসে এই যে ইমিডিয়েট স্পট ডায়াগনোসিস করে যে এক্ষুনি সার্জারি করতে হবে, এটা কিন্তু আমি দেখি, মানে মন ভরে দিয়েছিল। এমন স্যারের কাছে আমরা কিছু শিখতে পেরেছি, সব শিখেছি বলবো না। যাই হোক, আজকের বিষয় হলো বাওয়েল নোসট। তা আপনারা শুনলেন বিশ্বজিতের কাছে যে স্যার 58 সালে লন্ডন থেকে চলে এসেছিলেন, ঘুরে এসেছিলেন। অর্থাৎ এটাও ঘটনা, 2 বছরের কোর্স 4 মাসে কমপ্লিট করে চলে আসেন। এবং এটা একটা বিরল দৃষ্টান্ত। আমার মনে হয়েছে অনেক কিছু নিয়ে এসেছিলেন, দুটো বিষয় নিয়ে বলা হয় না। তদানীন্তনকালে স্যার যেটা দুটো বিষয় নিয়ে এসেছিলেন, সেটা একটা হচ্ছে কার্সিনোসিন। সেই যুগে কার্সিনোসিনের ব্যবহার হতো না ভালো। আর 2 নম্বর নিয়ে এসেছিলেন বাওয়েল নোসট। এই বাওয়েল নোসটকে কিন্তু স্যার এখানে প্রত্যন করেন। বাওয়েল নোসটের ওপরে তখন ইংল্যান্ডে কাজ হচ্ছে। ভারতবর্ষে পরবর্তীকালে ডক্টর রাষ্ট্রপতি এরা আরও কেউ বই লিখেছেন, পড়েছেন, কিন্তু সেটা সবাই স্যারের পর। আমার মনে হয়েছে এই দুটো বিষয়ে স্যার হলেন প্রত্যনকারী, কার্সিনোসিন এবং বাওয়েল নোসট। বাওয়েল নোসট শুরু করার আগে আমার কিছু ব্যক্তিগত কথা, হয়তো সকলের পছন্দ হবে কি হবে না, কিন্তু আমার মনে হয়েছে এটা আমার নিতান্ত ব্যক্তিগত চিন্তাভাবনা। এই চিন্তাভাবনা কারণ বাওয়েল নোসট মানে কিছু ব্যাকটেরিয়ার ব্যাপার আছে, এগুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তা করার আছে। তা একজন হোমিওপ্যাথ এই ব্যাকটেরিওলজিটাকে কি দৃষ্টিতে দেখেন, এটা বোধ হয় আমাদের ভাবার দরকার।
কেন এই কথা? কেন হোমিওপ্যাথরা তো নোসোট ইউজ করেন? হ্যাঁ করেন তো, নিশ্চয়ই করেন। হোমিওপ্যাথিতে অনেক নোসোটস আছে, তাহলে তো এই ব্যাপারে চিন্তাভাবনা হয়, কিন্তু আমার মনে হয় আরও কিছুটা হলে বোধ হয় ভালো হতো, আরও কিছুটা হলে বোধ হয় আমাদের সাফল্য আরও বেশি হতো। আমরা সেই ব্যাপারটা আমার মনে হয়েছে উদাসীন। আমি এখানে দুজন প্রথিতযশা পূর্বজ চিকিৎসক তাদের মন্তব্য দিচ্ছি। একজনের কথা সকলেই জানেন, তিনি ডাক্তার কেন। তিনি এক জায়গায় বলেছেন, ব্যাকটেরিয়া আর রেজাল্ট অফ ডিজিজ। কেন্টেরও আগেও আরেকজন বলেছেন, পিপি ওয়েলসের কলেরার উপর একখানা বই আছে, কি জন্য পাওয়া যায়। পিপি ওয়েলস কেন্টেরও আগে, 1808-এ জন্ম, 1891-এ মৃত্যু। স্টুয়ার্ট ক্লোজের জিনিয়াস অফ হোমিওপ্যাথি বইটা এই পিপি ওয়েলসকেই উৎসর্গ করা হয়েছে। তাহলে পিপি ওয়েলস মারা গেলেন 1891। কেন্ট তার ফিলোসফি পাবলিশ করছেন 1900, তার মানে প্রায় 10 বছর, পিপি ওয়েলস মারা যাওয়ার 10 বছর পরে কেন্ট তার বই পাবলিশ করছেন। দুজনের বক্তব্য একটা সিমিলারিটি। পিপি ওয়েলস কি বলছেন এক জায়গায়, দ্য ডিসকভারি অফ মাইক্রোবস has not been least benefit to doctor or patient. Arithmetic said, microbes may safely be dismissed from our thoughts in our clinical dealings with cholera and also from our study of its etiology. এইগুলো পিপি ওয়েলসের দৃষ্টিভঙ্গি, আর এই পিপি ওয়েলসের দৃষ্টিভঙ্গির সঙ্গে কেন্টের দৃষ্টিভঙ্গির একটা মিলও আমি দেখতে পাচ্ছি। ফলে হলো কি, আমার যেটা মনে হয়েছে, আমাদের দেশে প্রথিতযশা হোমিওপ্যাথ অনেকে এসছে, কিন্তু ব্যাকটেরিওলজি নিয়ে আমার মনে হয়েছে যে কাজ আরও বেশি চর্চা হওয়ার কথা ছিল, এই চর্চাটার ব্যাপারে কিন্তু একটু ধামাচাপা পড়ে যায়। আমরা মানে ব্যাকটেরিয়া থেকে সৃষ্ট অসুখ সবসময় আমরা খাওয়াচ্ছি, এটা নিয়ে যদি আর একটু চর্চা হতো তাহলে সাফল্যের হারটা বোধ হয় আরও বেশি হতো বলে আমার মনে হয়। আজকে 52 বছরের প্রসঙ্গে এই আলোচনাটা আমার মনে হয়েছে প্রাসঙ্গিক। কেন এটা বলছি, এখানে একটা কারণও আছে। অর্থাৎ আমি এরপর প্রশ্ন আসবে, তাহলে কি আপনি অ্যান্টিবায়োটিকের মতন ওষুধ চাইছেন? না, অ্যান্টিবায়োটিকের মতন ওষুধ আমার চাইছি না, আমাদের ওষুধ আছে। এবার দেখুন আরেকটা ঘটনা বলি। পৃথিবী বিখ্যাত হোমিওপ্যাথ ডক্টর C.M. বোগার হোমিওপ্যাথি জগতে একটা বিরাট স্তম্ভ বিশেষ। 1935-এ মারা গেলেন, 74 বছর বয়সে। আমার খালি মনে হয় উনি যদি আর কটা বছর বেশি থাকতেন আমরা অনেক কিছু পেতে পারতাম না। কিসে মারা গেলেন? ফুড পয়জনিংয়ে। তাহলে ফুড পয়জনিংয়ে মারা গেলেন, তাহলে ফুড পয়জনিংয়ে কি ওষুধ আমাদের নেই? আছে তো। তাহলে কিসের ব্যাপারটা কি ছিল? টিন ফুড। আমেরিকার মানুষ, ওখানে টিন ফুডের প্রচলন আছে। টিন ফুড খেয়ে তার ফুড পয়জনিং হয়, তাতে তিনি মারা যান। তা টিন ফুডের মধ্যে থাকে কি? ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম। আর এই বটুলিনাম থেকে তো আমাদের একটা ওষুধ আছে, বটুলিন। খেয়েছিলেন কি? জানি না। অর্থাৎ ওইটা থেকে ওই টিন ফুডের মধ্যে যে ওই রকম একটা সংক্রমণের ব্যাপার আছে, এটাই বা সেই যুগের কি হোমিওপ্যাথের মধ্যে খুব বেশি প্রচলিত ছিল? কিন্তু দেখুন বইকে লেখা আছে ফুড পয়জনিংয়ের জন্য বটুলিনামের ব্যবহার আছে। কিন্তু C.M. বোগা তো মারা গেলেন, হয়তো অন্য ওষুধ খেয়েছিলেন, ডাইরেক্ট বটুলিনাম খেলে হয়তো ভালো থাকতেন। এগুলো সবই কিন্তু আমার অনুমানের কথা, কল্পনার কথা। আমি কারণ সেই মৃত্যুকালে তার আমি ছিলাম না, কিন্তু আমার মনে হয়েছে ঘটনাগুলো এইরকম যে আমরা
ব্যাকটেরিয়া থেকে একটু দূরত্ব বজায় রেখে চলেছি। তার ফল আমাদের অনেক সময় সাফার করতে হচ্ছে। যে একটা এক্সাম্পল না দিলে বোধ হয় জিনিসটা ক্লিয়ার হবে না। একটি পেশেন্ট, এই পেশেন্টের কথা আমি পরে বলছি, আমি খালি একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি। একটি পেশেন্ট 2015 সালে বিয়ে হয়, কনসিভ করেছিল, একটোপিক প্রেগনেন্সি হয়, ইমিডিয়েট হসপিটালাইজড হয়, প্রাণে বেঁচে যায়। যাই হোক, তার পর থেকে দেখা যাচ্ছে সে আর কনসিভ করে না। সে যে একটোপিক প্রেগনেন্সি হলো, তার পর থেকে আর সে কনসিভ করে না। তারপরে সে কনসিভ করেছিল এবং আমাদের ওষুধে খুব অল্প সময়ে কনসিভ করে। কথা হচ্ছে, এই যে একটোপিক প্রেগনেন্সি এককালে হয়েছিল, এখন তার কোনো চিহ্ন নেই। কিন্তু আমার মনে হয় এটাই তো হোমিওপ্যাথির কথা, যে একটা রোগ যদি হয়ে থাকে বেশ কড়া ধরনের, তার একটা ছাপ থেকে যায় শরীরে, একটা ব্লক যাকে আমরা বলি। তার একটোপিক প্রেগনেন্সির পরে একটা ব্লক রয়ে গেছে, আর এই ব্লক থাকার জন্য এ কনসিভ করছে না। আচ্ছা, একটোপিক প্রেগনেন্সি আমাদের রেপার্টারি মেটেরিয়া কোনো জায়গায় কি বলা আছে? কোনো জায়গায় একটোপিক প্রেগনেন্সি হলে পরবর্তী কি ওষুধ দেব কোথাও লেখা আছে? কোনো জায়গায় তার হিন্টস কিছু পাওয়া যায়? এই পেশেন্টটা কিন্তু ব্যাকটেরিওলজির চিন্তা করে ওষুধ দিয়ে পরবর্তীকালে খুব অল্প সময়ের মধ্যে কনসিভ করেছিল, যা বিগত কয়েক বছরের মধ্যে হচ্ছিল না। এই প্রসঙ্গটা আমি পরে আসি। তাহলে আমার মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত চিন্তা, যে ব্যাকটেরিওলজি থেকে আমরা দূরত্ব বজায় রেখে চলেছি, কারণ এটা ব্যাকটেরিয়া হচ্ছে এফেক্ট অফ দ্য ডিজিজ। তাহলে এটা আমাদের সরাসরি কোনো প্রয়োজন নেই। কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। আমার মনে হয়েছে এটা নিয়ে চর্চা করলে আমাদের সুবিধাই আছে। আমি আমার হোমিওপ্যাথি মতেই ওষুধ দেব, কিন্তু কারণটা জেনে বুঝে যদি আমি দিতে পারি, তাহলে তো বোধহয় কম সময়ের মধ্যে কাজটা সারা যায়। আমার আনন্দের সঙ্গে বলতে ইচ্ছা করছে, আমাদের এখানে এক উদীয়মান হোমিওপ্যাথ ডক্টর সুমন্ত হাজরা হাজির আছেন। সম্প্রতি তার কেস আমাকে বলেছে, আমার খুব আনন্দ হয়েছে। তার কাছে একটি পেশেন্ট আসে সপ্তাহ 3 আগে, না সপ্তাহ 3 ধরে পেশেন্ট ভুগছে। কী হয়েছে? আর্টিকেরিয়া হয়েছে। তাদের চিকিৎসা হয়েছে, কিছু হয়নি। এবার তার সঙ্গে আমার কিছু কথাবার্তা হচ্ছিল, সেটা শুনে সে এবার পেশেন্টকে জিজ্ঞাসা করে পেশেন্ট কী খেয়েছে না খেয়েছে গত 3 সপ্তাহের মধ্যে। অনেক চিন্তা ভাবনা করে পেশেন্ট বলে, আমি ডিম খেয়েছিলাম। তারপরে আর সেরকম কিছু মনে পড়ছে না। ডিম খেয়েছিল, সচরাচর ডিম খায় না, কিন্তু ডিম খেয়েছিল। তারপর থেকে এই আর্টিকেরিয়া, এই যে আর্টিকেরিয়া হলো, এইবার যেহেতু তার সঙ্গে একদিন আমার যাতায়াতের পথে কথা হচ্ছিল, সে পেশেন্টকে ওষুধ দেয়। কি দেয়? ব্যাকটেরিয়া। পরে আমি আসছি, ইমিডিয়েট কমে যায়। ডিম খাওয়া থেকে ব্যাকটেরিয়া কোথায় আসছে? বইয়ে আছে নাকি কোথাও? নেই তো। ডিমের জন্য ব্যাকটেরিয়া তো নেই। এই ডিমের জন্য ব্যাকটেরিয়ার গল্পই এখন আমাকে শোনাতে হবে। তাহলে এই যে সপ্তাহ 3 ধরে একটা পেশেন্ট সারছে না, অ্যালোপ্যাথি চিকিৎসা হয়েছে, কিন্তু যখন সে কী খেয়েছে সেই হদিশটা পেল, সেই হদিশ পাওয়ার পরে ব্যাকটেরিয়া যাতে ইমিডিয়েট কমে গেল। ব্যাকটেরিয়া জানার প্রয়োজন আছে না নেই? ওষুধ তো ব্যাকটেরিয়া দিয়েছে, 3-5টা ওষুধও দেয়নি, একটা ওষুধই দিয়েছে, সিঙ্গেল ডোজ দিয়েছে, তাতেই তো উপকার হয়েছে। ব্যাকটেরিয়া জানার প্রয়োজন নেই। তাহলে এখানে অ্যান্টিবায়োটিক জানতে হচ্ছে না, কিন্তু আমি আমার পথেই এগোবো, আমি আমার পথেই পথ করে নেব। কিন্তু ওই জ্ঞান আমাকে সাহায্য করবে প্রেসক্রিপশন করতে, আজকে সেটাই বলার ইচ্ছা। স্যার কতগুলো বিশেষ নিয়ম ফলো করতেন, আমিও সেটা ফলো করার চেষ্টা করি। কদাচিৎ কোনো ক্ষেত্রে
হয়তো আমি একটু নিয়ম ভেঙেছি, সেটাও এখানে বলছি। তাহলে বাবেল নসর কোথায় দেব? বাবেল নসর বলা হচ্ছে অ্যাপারেন্টলি ইন্ডিকেটেড, তিনটে একটা ওষুধ আসছে। অ্যাপারেন্টলি ইন্ডিকেটেড, একদম খুব যে সিমিলারিটি হচ্ছে তা নয়, তিনটে চারটে ওষুধ, তখন একটা বাবেল নসরের কথা ভাবা যায়। আবার অনেকগুলো ওষুধ দেওয়া হয়েছে, উপযুক্ত কাজ হয়নি, বাবেল নসরের কথা ভাবা যায়। আবার স্টুল কালচার করা হয়েছিল, সেখানে একটা পার্টিকুলার ব্যাকটেরিয়া পাওয়া গেছে, বা ইউরিন কালচার করা হয়েছিল, সেখানে একটা পার্টিকুলার ব্যাকটেরিয়ার সেন্সিটিভিটি পাওয়া যাচ্ছে, এখানে তো বাবেল নসর দেওয়া যায়। অর্থাৎ ইউরিন কালচারে আমি প্রোটিয়াস পেলাম, দেওয়া যায়। তাহলে বা স্টুল কালচারে সিগালা পেয়েছি, আমি দিতে পারি। এইবারে কিছু নিয়ম কানুনের উপরে বাবেল নসরটা প্রতিষ্ঠিত আছে, এটা স্যার কিন্তু স্ট্রিক্টলি ফলো করতেন। অর্থাৎ 15 দিনের মধ্যে যদি কোনো ওষুধ খেয়েছো, তাহলে কিন্তু আমি আর বাবেল নসর দিচ্ছি না। ক্ষেত্র বিশেষে আমি দেখেছি স্যার কিন্তু খুব সাবধান ছিলেন, চেষ্টা করতেন 1 মাসের মধ্যে খেয়েছি কিনা, তাহলে খুব নিশ্চিত। এবং স্যারের একটা কথা ছিল, বাবেল নসর যদি তুমি দিয়ে থাকো আর ঠিক যদি দিয়ে থাকো, ওজন বাড়বেই, এটা স্যারের একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ছিল, আমরা দেখেওছি, সেখানে বলার চেষ্টা করছি। তাহলে একটা বলছেন যে 15 দিনের মধ্যে কোনো ওষুধ দাও, আগে 15 দিন, পরেও 15 দিন। আমি একটা ওষুধ দেবো, 15 দিন আগে কোনো হোমিওপ্যাথি ওষুধ খাইনি, একবার খেলে আর্নিকাও বলতেন আর্নিকাও খাবে না, পরের 15 দিনে কোনো ওষুধ দেওয়া যাবে না। একবার বাবেল নসর দিলে 3 মাসের মধ্যে আর রিপিট করবে না, সেটা বা অন্য কোনো বাবেল নসর। সাধারণত 30/200, স্যার ইউজ করতেন 200, আমি 30 ইউজ করেছি, ফল হয়। 6 আমি করিনি, কোনো ক্ষেত্রে 1 10 করেছি, রেজাল্টও হয়। মুশকিল হচ্ছে সব ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে হয়তো 10 আপনি পেলেন না, 1 পেলেন না, প্রয়োজন হয়তো হায়ার পদ্ধতি দেওয়া মুশকিল, এইখানে কিন্তু এটা দেওয়া যায়। Thank you.